বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে একটা আলোচনা চলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে চীনে যাবেন নাকি ভারতে যাবেন। এখন তিনি চীনে যাবেন কি ভারতে যাবেন এটার প্রেক্ষিতে কেউ কেউ নতুন সরকারকে এক ধরনের প্রোফাইলিং করার চেষ্টা হচ্ছিল। বলছিলাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর, দুই প্রধানমন্ত্রীর একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। শুরু করতে চাই কামরুল হাসান আপনাকে দিয়ে। এই বৈঠকের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারকে সই হয়। সেই সাথে সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করে দুই দেশ, যেমনটা জানাচ্ছিলাম। আপনার কাছে জানতে চাই কেমন হলো প্রধানমন্ত্রীর প্রথম সফর? প্রথমত যে এই সফরের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, যেমন তিনি বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে একটা আলোচনা চলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে চীনে যাবেন নাকি ভারতে যাবেন। এখন তিনি চীনে যাবেন কি ভারতে যাবেন এটার প্রেক্ষিতে কেউ কেউ নতুন সরকারকে এক ধরনের প্রোফাইলিং করার চেষ্টা হচ্ছিল। তো সেখানে আমি মনে করি যে প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়াটা সরকারের যথেষ্ট পরিমাণে আমরা প্রজ্ঞার পরিচয় পাচ্ছি। তো মালয়েশিয়া সফরটা যে কারণে গুরুত্বপূর্ণ সেখানে হলো যে আমাদের সেখানে প্রায় 10 লাখের মতো লোক কাজ করছে, আমাদের 11,000-এর মতো স্টুডেন্ট সেখানে পড়াশোনা করছে, এবং তাদের সাথে কিন্তু আমাদের যে বাণিজ্য সেটা কিন্তু বেড়েই চলছে। তো সেই কারণে মালয়েশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আরও কিছু বিষয় ছিল, যেমন বাংলাদেশ আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে চাচ্ছিল, সেই ব্যাপারে আসিয়ানভুক্ত একটা দেশের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপর বাংলাদেশ যেটা হলো যে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক যেই ফ্রেমওয়ার্ক পার্টনারশিপ, সেখানেও বাংলাদেশ যোগ দিতে চাচ্ছিল। সো এই দুটো বিষয়তে মালয়েশিয়া আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো যে মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য যে শ্রমবাজার সেটা মূলত আমাদের কারণেই সেটা একরকম স্থবিরতা দেখা দেয়, এবং মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক অথবা অদক্ষ শ্রমিক নেওয়া একদমই বন্ধ করে দেয়। তো সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং রোহিঙ্গাদের বিষয়টাও আলোচনা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আসিয়ান দেশগুলির মধ্যে মালয়েশিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে রোহিঙ্গা জনগোষ্ঠী লোকরা আশ্রয় নিয়েছে। মূলত সেটা হলো যে আমরা যে বোট পিপলের কথা শুনি, একটা সময় আপনার খেয়াল আছে কিনা, যেটা 2016-17-তে, হ্যাঁ, যে হঠাৎ করে হাজার হাজার রোহিঙ্গারা বের হয়ে পড়লো, এই যে কী বলে যে সাম্পান অথবা ছোট 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 জাহাজে করে তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে। এদের কিন্তু একটা বড় অংশ মালয়েশিয়াতে যায়, ইন্দোনেশিয়াতে খুবই কম যায়। তো মালয়েশিয়া শুরু থেকে রোহিঙ্গা ইস্যুতে আমাদের সাথে এক ধরনের তারা সমন্বয় করে রোহিঙ্গাদের বিভিন্ন ইস্যুতে আমাদেরকে আন্তর্জাতিক ফোরামে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। এবং আরও একটা জায়গা হলো যে মালয়েশিয়ার সাথে কিন্তু আমরা শুধু ওআইসি মুসলিম দেশ হিসেবে শুধু ওআইসির সদস্যভুক্ত না, এর বাইরে D8-এরও কিন্তু আমরা মেম্বার, হ্যাঁ। এবং আমরা যদি ব্রিক্সে যোগ দেই, ব্রিক্সও কিন্তু মালয়েশিয়া আমাদের সহযোগী হবে। তো সব মিলিয়ে আসলে আমার মনে হয় যে তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসাবে মালয়েশিয়া বোধহয় একটা ভালো আমি বলবো যে একটা ভালো সিলেকশন ছিল। আমরা যতদূর জানি মালয়েশিয়ায় প্রায় 10 লাখেরও বেশি বাংলাদেশ বৈধ এবং অবৈধ মিলিয়ে, জি, বৈধ এবং অবৈধ মিলে বাংলাদেশের জন্য একটি বড় শ্রমবাজার মালয়েশিয়া। সেক্ষেত্রে সেই শ্রমবাজার 2 বছর ধরে বন্ধ। এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালু করার আহ্বান জানিয়েছেন। আপনি আসলে কতটা আশাবাদী শ্রমবাজার দ্রুত খুলবে বাংলাদেশিদের জন্য? কতটা আশাবাদী? এটা আসলে হয় কি, কিছুদিন পরে পরে কিন্তু সমস্যাটা দেখা যায় যে আমাদের অংশ থেকে সমস্যাটা কিন্তু ক্রিয়েট করি আমরা শ্রমিকদেরকে যারা যাচ্ছে তাদেরকে এক ধরনের বেতনের আশ্বাস দিচ্ছি, এক ধরনের চাকরির আশ্বাস দিচ্ছি। তারা যখন মালয়েশিয়াতে পৌঁছায় দেখা গেল যে সেই চাকরিও তার জন্য নাই, এবং সেই বেতন যে আশ্বাস দেওয়া সেটাও তার জন্য নির্ধারিত নয়। তো এই সমস্ত কারণে তো মালয়েশিয়াতে বাংলাদেশে যেমন আপনারা দেখেছেন যে যারা যেতে পারেনি অথবা যারা
টাকা দিয়েছিল যেতে পারেনি। এদেরকে নিয়ে যেমন একটা অস্থিরতা, মালয়েশিয়াতেও কিন্তু বাংলাদেশিদেরকে নিয়ে কিন্তু প্রচুর অস্থিরতা ক্রিয়েট হচ্ছে। তো এইটার তো একটা সমাধান দরকার, এবং সেই সমাধানটা কিন্তু আমরা যদি মালয়েশিয়াতে আমরা কিভাবে আমাদের শ্রমিকদেরকে পাঠাবো, দক্ষ এবং আধা দক্ষ শ্রমিকদেরকে পাঠাবো, সেটা আমরা যতক্ষণ পর্যন্ত স্ট্রিমলাইন করতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনে হয় না যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে। এবং আরেকটা দিক আমাদের আমাদের নীতি নির্ধারকদের এটা চিন্তাভাবনা করতে হবে, সেটা হলো যে মালয়েশিয়া 2030-এর মধ্যে তারা তাদের যে শিল্পনীতি অথবা অর্থনৈতিক যে পলিসির কথা তারা চিন্তাভাবনা করছে, সেটা হলো যে তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ এবং টেকনোলজি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির দিকে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে মালয়েশিয়াতে এখন যে অদক্ষ শ্রমিকের যে চাহিদা সেটা কিন্তু কমে যাবে। সো আমাদের শ্রমিকদেরকে আমরা একটা সার্টেন স্কিলে যদি নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু মালয়েশিয়ার বাজার কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের খুব একটা অনুকূলে যাবে।